আপনি এখানে বসে আছেন কেন? হাসিল জাদুয়ার প্রশ্নের কোনো প্রত্যুত্তর না করেও উল্টো প্রশ্ন করে। তোমার তৃতীয় নম্বর দায়িত্বটি যেন কি ছিল? হাসিলের প্রশ্নে জাদুয়া ভয় পেয়ে নিম্ন স্বরে বলে, আ- আ- আপনার মাথায় হাত বুলিয়ে দেয়া। দিয়েছো? আ- আমি অপেক্ষা করেছিলাম, কিন্তু কিভাবে যেন ঘুমিয়ে পড়েছি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল গম্ভীর্যপূর্ণ মুখে বলে, প্রথম দেখে কিছু বললাম না, দ্বিতীয়বার যদি দেখি নিজের দায়িত্ব পালন না করে ঘুমিয়ে পড়তে, তাহলে বিশ্বাস করো কোলে তুলে নিয়ে বাহিরে ছুঁড়ে ফেলে দিয়ে আসবো। কি বুঝতে পেরেছো? ধমক দিয়ে বলল হাসিল। হাসিলের ধমক খেয়ে জাদুয়া অশ্রুসিক্ত নয়নে ভয়ে ভাঙা ভাঙা স্বরে বলল, জি, বুঝতে পেরেছি। ভেরি গুড। বলেই হাসিল ফ্রেশ হতে চলে যায়। হাসিলের যাওয়ার পানে অভিমানী দৃষ্টিতে তাকিয়ে থেকে নিজ নেত্র হতে গড়িয়ে পড়া অশ্রুকণা মুছে নেয় জাদুয়া। আজ যে তার খুব অভিমান হচ্ছে ওই তিক্তভাষী পুরুষটির ধমক শুনে। আচ্ছা, অভিমান আমরা কার উপর করি? তার উপর নয় কি, যাকে আমরা আপন ভাবি? তাহলে জাদুয়ার এই অভিমানের বহিঃপ্রকাশের কারণ কি হাসিলকে আপন ভাবতে শুরু করা? হাসিল ফ্রেশ হয়ে বেরিয়ে তৈরি হয়ে জাদুয়ার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া গোমরা মুখে হাসিলের পানে তাকিয়ে বলে ওঠে। আপনি একটু বিছানার সামনে দাঁড়ান। জাদুয়ার প্রত্যুত্তরে হাসিল ভ্রুকুটি করে কোনো প্রশ্ন না করে বিছানার সম্মুখে দাঁড়াতেই জাদুয়া হনহনিয়ে বিছানায় উঠে সূরা পড়ে ফুঁক দিয়ে হাসিলের ললাটে নিচের অধর স্পর্শ করে ফের হনহনিয়ে বিছানা হতে নেমে দাঁড়ায়। জাদুয়ার এহেন কর্মে হাসিল ভ্যাবাচেকা খেয়ে অতি কষ্টে নিচের অধরে ফুটে ওঠা হাসি লুকিয়ে কোনো প্রত্যুত্তর না করে পদচারণ ফেলে নিজ কর্মে যাওয়ার উদ্দেশ্যে। তখনই পেছন হতে জাদুয়া বলে ওঠে, আজও ব্রেকফাস্ট করবেন না? না। হাসিলের প্রত্যুত্তরে জাদুয়া ফের বলে ওঠে, আপনি সকালে ব্রেকফাস্ট করেন না দেখে নানু উনি খুব কষ্ট পায়। যদি ব্রেকফাস্ট করে যেতেন তাহলে উনি খুশি হতেন। আর তাছাড়া কাল আপনি হলুদ সন্ধ্যায় আসেননি বলে নানু উনি খুব কষ্ট পেয়েছিলেন। যদি পারেন আজ না হয় সোহানাপুর বিদায় বেলায় উপস্থিত হয়েন। জাদুয়ার বলা বাক্যে ফুরফুরে মেজাজটা বিগড়ে গিয়ে তাতে দাঁত চেপে জাদুয়াকে ধমক দিয়ে বলে ওঠে, শাট আপ। তোমায় আমি বলিনি অন্যের হয়ে ওকালতি করতে আসবে না? আই ডোন্ট লাইক ইট। নেক্সট টাইম যদি কারো হয়ে কথা বলতে আসো, তবে কথা বলার জন্য তোমার জিভ থাকবে না, অ্যান্ড আই মিন ইট। বলেই রাগান্বিত পদচরণের সম্মুখে অগ্রসর হয় হাসিল। হাসিলের এহেন রাগান্বিত রূপ দেখে জাদুয়া ভয়ে কোনো প্রতিক্রিয়া না দেখিয়ে হাসিলের পিছু পিছু চলে যায়। হাসিল ক্রোধে কোনো কথা না বলে নিজ গাড়িতে উঠে চলে যায় নিজ গন্তব্যে। হাসিলকে ছাড়াই সুন্দরভাবে সম্পূর্ণ হয় সোহানার আকদের অনুষ্ঠান। সোহানার শ্বশুরবাড়ির লোক স্নেহা জাদুয়াকে যাওয়ার জন্য জোরাজুরি করলেও সুলতানা খান স্নেহাকে নিতে বললেও জাদুয়াকে নিতে খুব আপত্তি জানান, কারণ মূলত বদমেজাজি হাসিল। দেখা যাবে জাদুয়াকে পাঠালে সোহানার শ্বশুরবাড়ি ভাঙচুর করে হলেও জাদুয়াকে নিয়ে আসবে, তাই তিনি কোনো রিস্ক নিতে চাইলেন না। জাদুয়ার না যাওয়ার দরুন স্নেহাও গেল না সোহানার সাথে। রাফিনকে পাঠানো হয় সোহানার সাথে। অজস্র কান্নাকাটির মধ্য দিয়ে পার হলো বিদায় লগ্নটি। মুহূর্তেই সুলতানা ভিলার আনন্দ অনুষ্ঠান নিভে গিয়ে সোহানার অনুপস্থিতির শোক নেমে আসলো পুরো ভিলা জুড়ে। নিস্তব্ধতায় ঘিরে আছে গভীর অরণ্যের শ্যাওলাপড়া ভাঙা বাড়িটি জুড়ে, কারণ মূলত কিছুক্ষণ আগে ঘটে যাওয়া নৃশংস ঘটনাটি। হাসিল রক্তমাখা হাতে নতজানু হয়ে বসে আছে। তারই সম্মুখে পড়ে আছে এতদিনের বন্দি দশায় থাকা লোকটির নিথর দেহ। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা। শুনশান নীরবতায় হাসিল তীক্ষ্ণ দৃষ্টিতে বন্দি দশায় থাকা লোকটির পানে সে নিজ গাম্ভীর্যতা বজায় রেখে রাশভারী কণ্ঠে বলে ওঠে, এখন নিশ্চয়ই তোর শরীরে কথা বলার মতো জোর এসেছে। তো বল, কে সে যে তোকে জাদুয়াকে মারতে পাঠিয়েছিল? হাসিলের রাশভারী কণ্ঠের প্রশ্নে লোকটি ভয় পেয়ে কাচুমাচু হয়ে নিশ্চুপতার রূপ ধারণ করলো। লোকটির এহেন ভাবভঙ্গিতে হাসিল ক্রুদ্ধ হয়ে ধারালো ছুরি নিয়ে বসিয়ে দিল লোকটির হাতের তালুতে। অসহ্য যন্ত্রণায় আর্তনাদ করে উঠতেই হাসিল নিজের বলিষ্ঠ হাত দ্বারা লোকটির মুখ চেপে ধরে বলে উঠল, ব্যথা পাচ্ছিস না? আরে এটা তো কিছুই না, এর থেকেও ভয়ঙ্কর ভাবে যন্ত্রণা সহ্য করতে প্রস্তুত হয়ে যা। বলেই হাসিল ধারালো ছুরিটি লোকটির হাতের তালু হতে রেখা টানার ন্যায় ওপরের দিকে ওঠাতেই লোকটির ভয়ঙ্কর আর্তনাদে কেঁপে উঠল নিস্তব্ধতায় ঘেটে থাকা অরণ্যের নিশ্চুপ হয়ে থাকা পক্ষীকুল।
এহেন দৃশ্যকে সাব্বির তৎক্ষণাৎ নিজ আঁখি যুগল বন্ধ করে নেয়। তখনই আর্তনাদ ভরা কণ্ঠে লোকটি বলে উঠল। বলছি। লোকটির করা প্রত্যুত্তরে হাসিল তীক্ষ্ণ দৃষ্টিতে লোকটির পানে চেয়ে শান্ত কণ্ঠে বলে। তবে বল। লোকটি নিজেকে ধাতস্থ করে ভয়ে ভয়ে বলে। আ- আ- আপনাকে আপনার মাই মেয়েটাকে মারতে পাঠিয়েছে। লোকটির বলা একটি শব্দতে বজ্রের ন্যায় সর্বাঙ্গ জ্বলে উঠল হাসিলের। মনে হচ্ছে মস্তিষ্কের ভেতর প্রচন্ড বেগে রক্তক্ষরণ হচ্ছে। মুহূর্তেই অবিশ্বাস্য ন্যায় লোকটির দিকে তাকিয়ে বসে পড়ল হাসিল। হাসিলের এহেন রূপ দেখে সাব্বির লোকটির নিকটে এসে ক্রোধান্বিত কণ্ঠে বলে ওঠে। কি আজে বাজে কথা বলছিস তুই? যার সাথে এক যুগের মতো কোনো সম্পর্ক নেই, সে হঠাৎ এসে কেন কোনো কারণ ছাড়া জাদুয়াকে মারতে পাঠাবে তোকে? সাব্বিরের বলা বাণী হাসিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে সে রুদ্র দৃষ্টিতে তাকালো লোকটির পানে। হাসিলের এহেন দৃষ্টি দেখে লোকটি ভয়ে ঢুক গেলে হাসিলের পানে চেয়ে বলে ওঠে। উনি এতদিন সুযোগ খুঁজছিলেন। উনি আপনার কাছ থেকে আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিতে চেয়েছিল, ঠিক যেভাবে আপনি কেড়ে নিয়েছিলেন ওনার ভালোবাসার মানুষ। তাই উনি যখনই বুঝতে পেরেছেন ওই মেয়ের প্রতি আপনার দুর্বলতা আছে, তখনই সে আমাকে ওই মেয়েকে মারতে পাঠায়। এতক্ষণ ধরে বলে যাওয়া প্রতিটি বাণী সাব্বিরের কানে তীরের ন্যায় আঘাত হানে। সাব্বির হাসিলের ব্যাপারে সব জানলেও তার মায়ের কোনো ভালোবাসার মানুষ ছিল বা সে কথিত ভালোবাসার মানুষকে হাসিল মেরে ফেলেছিল, সেই ব্যাপারে এতদিন অবধি কোনো ধারণা ছিল না সাব্বিরের। সাব্বির শুধু জানতো হাসিলের মা তাকে ছেড়ে চলে গেছে, তাই হাসিল এইভাবে নিচের মাকে খুঁজছে। কিন্তু আজ এই লোকটির মুখ হতে এহেন বাণী শুনে আশ্চর্যান্বিত হয়ে চেয়ে রয় সাব্বির হাসিলের পানে। হাসিল তখনই ক্রোধান্বিত রূপে বিশ্রী ভাষায় গালি দিয়ে লোকটির গলা চেপে বলে ওঠে। ওই মহিলা কোথায়? বল আমাকে। আজকের পর থেকে ওই মহিলাকে আমি আমার স্বপ্নেও মা বলে ডাকবো না। তুই ওই মহিলার ঠিকানা বল আমায়, আমি নিজ হাতে ওকে খুন করে আসবো। হাসিলের এহেন রূপে লোকটি নিজের গলা ছাড়ানোর চেষ্টা করে বলতে থাকে। স্যার বিশেষ করুন, আমি আপনার মা কই থাকে জানি না। সে তো আমারে বলেছিল ওই মেয়েটাকে মারার সাথে সাথে সে বাংলাদেশ ছাড়া অন্য দেশে চলে যাইব। এইটাও বলে নাই কোন দেশে যাবে। লোকটির এহেন প্রত্যুত্তরে হাসিল ক্রোধের বশীভূত হয়ে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে মেঝেতে পড়ে থাকা ধারালো ছুরি নিজ হাতে উঠিয়ে লোকটির গ্রীবাদেশে নিজের শরীরের সমস্ত শক্তি দিয়ে বসিয়ে দিয়ে চিৎকার করে বলে, ওই মহিলা আমার মা না। মুহূর্তে লোকটির গ্রীবাদেশ হতে ফিনকে দিয়ে বেরিয়ে আসে অজস্র রক্ত স্রোত। সঙ্গে সঙ্গে চোখ দুটো বড় করে লোকটি নিস্তেজ হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। মুহূর্তে সম্পূর্ণ মেঝে রক্তের স্রোতে ধারণ করে লাল বর্ণ। বর্তমান হাসিল এলোমেলো পায়ে বেরিয়ে পড়ে সেখান হতে। সাব্বিরও চলে আসে হাসিলের পিছু পিছু। আজ কোনো মতেই হাসিলকে একা ছাড়া যাবে না। কিন্তু হাসিল অগোছালো পদচারণে নিজ গাড়িতে উচ্চমাত্রায় গতি বাড়িয়ে পাড়ি জমায় নিরুদ্দেশ গন্তব্যে। সাব্বিরও নিজ বাইকে উঠে পিছু নেয় হাসিলের। হাসিলের গাড়িটি ঠিক কত দূর গেল তার কোনো ইয়াত্তা নেই। আজ হাসিল নিজের মধ্যে নেই। মা হয়ে কি করে নিজের ছেলের এত বড় ক্ষতি করতে চাইল সে? যত বড়ই অপরাধ করুক না কেন হাসিল, সে তো হাসিলের জন্মদাত্রী মা। মা তো সন্তানের সকল অপরাধে মাফ করে দিতে পারে। এই সকল চিন্তা ভাবনা বারবার আঘাত হানছে হাসিলের বক্ষে। অমানুষায় তলিয়ে যাচ্ছে ধরনী, প্রতিটি প্রাণী কুল ফিরে যাচ্ছে নিজ নিড়ে। কিন্তু আজ হাসিলের নিজ নিড়ে ফিরে যাওয়ার কোনো পায়তারা নেই। নিরুদ্দেশ গন্তব্যে যাওয়া হাসিলের গাড়িটি এসে থামে নিস্তব্ধতায় ঘিরে থাকা এক শুনশান জায়গায়। হাসিল গাড়ির স্টিয়ারিং দুহাত দিয়ে ধরে কিছুক্ষণ নিজ মাথাটা এলিয়ে নিজেকে শান্ত করে গাড়ি থেকে বেরিয়ে অম্বরের আকাশের পানে মুখ করে বসে পড়ে। তখনই সাব্বির হাসিলের পিছু এসে দাঁড়াতে হাসিল সাব্বিরের উপর উপস্থিতি টের পেয়ে গুরু গম্ভীর হয়ে বলে, সাব্বির, আমি এই মুহূর্তে একা থাকতে চাই, আমাকে ডিস্টার্ব করিস না, এখান থেকে চলে যা তুই। হাসিলের কথার পৃষ্ঠে সাব্বির কিছু বলার জন্য উদ্যত হতেই হাসিল গর্জে উঠে বলে, ফাইন, তুই এখানেই থাক, আমি চলে যাচ্ছি। হাসিলের করা প্রত্যুত্তরে সাব্বির তৎক্ষণাৎ বলে উঠল, আচ্ছা ঠিক আছে, আমি চলে যাচ্ছি। তোর কোথাও যেতে হবে না, শুধু এইটুকু বল তুই বাড়ি কখন ফিরবি? সময় হলেই চলে যাব। অনুভূতিহীন প্রত্যুত্তর হাসিলের। সাব্বির দীর্ঘশ্বাস ত্যাগ করে প্রস্থান করে সেখান থেকে। ঠিক কতটা সময় হাসিল নীরব দর্শকের ন্যায় অনুভূতিহীন নেত্রে চেয়েছিল অম্বর পানে তার কোনো ইয়াত্তা নেই।
তার ধ্যান ভাঙে কারো মা সম্বোধনের শব্দের উৎস খোঁজে, সেদিকে তাকাতেই তার দৃষ্টিতে পরিলক্ষিত হয় একটা 8 থেকে 9 বছরের ছেলে মাটিতে পড়ে রয়েছে। তখনই তার মা তড়িৎ বেগে তার সম্মুখে এসে মাটি থেকে তুলে কোথায় ব্যথা পেয়েছে তা খুঁজে খুঁজে দেখছে, আর ছেলেকে বকছে কেন সে এত দ্রুত দৌড়াচ্ছিল বলে। ছেলেটি মায়ের এহেন আদরে বকা খেয়ে কান্না ভুলে ঠায় দাঁড়িয়ে রয়। তখনই মহিলাটি ছেলেটিকে নিজ বুকের সাথে জড়িয়ে পাড়ি জমায় নিজেদের গন্তব্যে। হাসিল ঠিক ততক্ষণ তাকিয়েছিল তাদের দিকে যতক্ষণ অবধি তাদের দেখা গিয়েছে। মানুষ দুটি চোখের অগোচর হতেই ক্লান্ত পূর্ণ কণ্ঠে অম্বরের পানি চেয়ে হাসিল বলে উঠল, মা, তুমি তো আমার সবচেয়ে বেশি প্রিয় ছিলে, তাহলে এত অপ্রিয় কেন হলে? কেন ছেড়ে গেলে আমায়? তুমি কি জানো, তোমার ছেড়ে যাওয়ার জন্য আমি তোমার সো কল্ড ভালোবাসার মানুষকে মারিনি, মেরেছি কারণ তোমায় মেরে ফেলার হুমকি সে আমায় দিয়েছিল তাই। কথাগুলো বলে ফের হাসিল নিশ্চুপ হয়ে যায় বাকশূন্যহীন ব্যক্তির ন্যায়। অন্যদিকে ঘটে যাওয়া ঘটনা থেকে অজ্ঞ জাদুয়া সম্পূর্ণ কক্ষ জুড়ে পায়চারি করছে হাসিলের অপেক্ষা করতে করতে। নিদ্রাদের আনাগোনা শুরু হয়ে গেছে তার নেত্রে সেই কখন থেকে। কোনো মতেই বিদায় হচ্ছে না এই অসভ্য তন্দ্ররা। তারা কি বোঝে না জাদুয়া যদি ভুল করেও আজ তাদের ডাকে সাড়া দেয় তাহলে তার নিষ্ঠুর বর্জে তাকে ছুঁড়ে ফেলে দিবে এখান থেকে। তাই নিচের মনে যা আসছে তাই বলে একতরফা যুদ্ধ চালাচ্ছে নিদ্রাদের সাথে। অবশেষে রজনী প্রায় মধ্যভাগ, কিন্তু এখনো হাসিলের উপস্থিতি নেই কক্ষে। এবার জাদুয়া খুব চিন্তায় পড়ে যায় এটা ভেবে, আজ সকালে নানুমনির হয়ে কথা বলেছিল বলে কি নিষ্ঠুর লোকটি রাগ করে বাড়ি ফিরছে না? এমন যদি হয় তবে জাদুয়ার কি করা উচিত? সে কি একটা কল করবে? বাক্যটি মাথায় আসতেই তখনই জাদুয়ার মনে পড়ে, আরে তার কাছে তো মোবাইল বা নাম্বার কোনোটাই নেই। তবে কি করবে সে? নানুমণিকে বলবে? পরক্ষণেই জাদুয়া ফের বলে, না থাক, নানুমণিকে এত রাতে জাগানোর প্রয়োজন নেই। জাদুয়া নিজ মস্তিষ্কে নানা ধরনের আজগুবি চিন্তা করতে করতেই সম্পূর্ণ রজনী পার করে দেয় চিন্তায় চিন্তায়। তখনই তার কর্ণে ভেসে আসে আসানের ধ্বনি। অবাক নেত্রে ঘড়ির দিকে তাকাতেই বুঝে যায় রাত্রি কেটে ভোরের আগমন ঘটেছে, কিন্তু নিষ্ঠুর লোকটির আগমন ঘটেনি নিজ কক্ষে। জাদুয়া নিজেকে দোষ দিতে দিতে মন খারাপ করে ফজরের সালাত আদায় করে ফের অস্থির মনে অপেক্ষা করতে থাকে হাসিলের আগমনের। সকলের শরীর ক্লান্ত থাকায় আজ সুলতানা ভিলার প্রতিটি মানুষের তন্দ্রা ছুটে বেলা করে। সকলের ঘুম ভাঙতেই চিন্তিত হয়ে জাদুয়া ছুটে যায় হলরুমে সুলতানা খানের উদ্দেশ্যে। সুলতানা খানকে দেখতেই চিন্তাগ্রস্ত হয়ে জাদুয়া বলে ওঠে, নানুমণি, কাল সারা রাত উনি বাসায় ফিরেনি। জাদুয়ার বলা বাক্যে সুলতানা খান সহ বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়লেন। আগের হাসিল আর এখনের হাসিলের মধ্যে অনেক তফাৎ, তাই বিনা কারণে বাড়িতে না ফেরাটা কারোই হজম হলো না। তখনই জাদুয়া ফের বলে ওঠে, নানুমণি, আমার মনে হয় উনি আমার উপর রাগ করে বাড়িতে ফেরেনি। জাদুয়ার প্রতি উত্তরে সুলতানা খানের ভ্রু কুঁচকে আসে এটা ভেবে, কারোর ওপর রাগ করে বাড়িতে না ফেরার মতো ছেলে তো হাসিল নয়। ও তো বরং যার ওপর রাগ হবে তার ঘুম হারাম করে দিবে। তাহলে কাল কেন বাড়ি ফিরল না সে? এই সকল চিন্তা করেই সুলতানা খান জাদুয়ার কথার প্রত্যুত্তর না করে সাব্বিরকে ফোন করার উদ্দেশ্যে মুঠোফোনটি হাতে নিতেই এলোমেলো অগোছালো ভাবে ভিলায় প্রবেশ করলো হাসিল। হাসিলের এহেন হালত দেখে সকলের চক্ষু হয় চরক গাছ। কেউ কিছু বলার পূর্বেই হাসিল জাদুয়ার সম্মুখে এসে তার কোমর হাতটি শক্ত করে চেপে ধরে টানতে টানতে নিয়ে যায় নিজ কক্ষের উদ্দেশ্যে। হাসিলের এহেন ব্যবহার দেখে সকলে ভাবে হাসিল হয়তো সত্যি সত্যি জাদুয়ার উপর রাগ করেছে। তাই সুলতানা খান হাসিলকে ডাকতে ডাকতে বলতে থাকে, হাসিল, জাদুয়াকে ছাড় বলছি, তুই ওর গায়ে একটাও হাত দিবি না। এই শোনে কার কথা? হাসিল নিজের মতো জাদুয়াকে নিজ কক্ষে এনে বিছানার উপর ধাক্কা দিয়ে নিজ কক্ষের দরজা বন্ধ করে দেয়। সুলতানা খান অনবরত দরজায় করাঘাত করলেও হাসিলের তাতে কোনো ভাবান্তর দেখা গেল না। জাদুয়া হাসিলকে নিজ নিকটে এগিয়ে আসতে দেখে ভয়ে সিটিয়ে গিয়ে পিছতে পিছতে বলতে থাকে, প্লিজ আমাকে আঘাত করবেন না, আমি ওয়াদা করছি আপনি যা না পছন্দ করেন আমি কোনো দিনও তা বলবো না। জাদুয়ার কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল জাদুয়ার একদম নিকটে এসে জাদুয়ার পা টেনে ছড়িয়ে দিয়ে আলতোভাবে নিজের মাথাটি জাদুয়ার কোলে রেখে বলে ওঠে, জাদুয়া, আমার মাথাটা খুব যন্ত্রণা হচ্ছে, একটু হাত বুলিয়ে দাও, আমি একটু শান্তিতে ঘুমোতে চাই। জাদুয়ার কথা সম্পূর্ণ করতে না দিয়ে হাসিল জাদুয়ার একদম নিকটে এসে জাদুয়ার পা
টেনে ছড়িয়ে দিয়ে আলতোভাবে নিজের মাথাটি জাদুয়ার কোলে রেখে বলে ওঠে। এই প্রথম নিষ্ঠুর মানবটির চঞ্চল ঠোঁট হতে নিজের নামের অধিবাসনে তার বক্ষপিঞ্জরটা অভিনবভাবে কম্পিত হয়ে ওঠে জাদুয়ার। কেমন সূক্ষ্ম শীতল বায়ু বয়ে যায় তার সর্বাঙ্গ জুড়ে। এ কেমন শিহরণ অনুভূত হচ্ছে তার, এ কেমন অদ্ভুত অস্থিরতা কাজ করছে ওই মানুষটির মুখ হতে সামান্য নিজের নামের সম্বোধনে। কই অন্য কারো অভিবাসনে তো এই অদ্ভুত অনুভূতি হয় না তার। জাদুয়ার নিজ চিন্তায় মগ্ন, অন্যদিকে সুলতানা খান জাদুয়ার চিন্তায় অনবরত দরজায় করাঘাত করে কোনো সারা শব্দ না পেয়ে অস্থির মনে বাধ্য হয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করে প্রস্থান করেন সেখান হতে। জাদুয়াকে ঠায় স্তব্ধ হয়ে স্থির থাকতে দেখে তার মননে ব্যাঘাত ঘটিয়ে তারপরে নাচে কোলে মাথা রেখে রূঢ় কণ্ঠে হাসিল বলে, হোয়াট ইজ রং উইথ ইউ? এভাবে স্ট্যাচু হয়ে বসে আছো কেন? বাক্যগুলো অন্তর টেনে শক্ত হাতে জাদুয়ার কোমল হাত নিয়ে নিজের মাথায় রেখে ফের শুধায়, যা করতে বলেছি তা চুপচাপ করো, আর তা না হলে ভয়ঙ্কর কোনো জঙ্গলে ফেলে দিয়ে আসবো, তখন সেখানে স্ট্যাচু হয়ে বসে থেকো। হাসিলের বলা এরূপ বাণীতে সবেমাত্র নিজের মনে সৃষ্ট হওয়া নতুন অস্থিরতা মুহূর্তেই অদৃশ্য হয়ে হৃদয়ের মাঝখানে ভাঁজ পরিস্ফুটিত হলো জাদুয়ার। মনে মনে বলল, পারে শুধু ওই ফেলে দেওয়ার হুমকি দিতে। ফেলে দিয়ে আসবো। মুখ ভেঞ্চিয়ে নিজ মননের ইতি টেনে মনোনিবেশ করে হাসিলের হাতগুলোতে জাদুয়ার কোমল হাতের স্পর্শ হাসিল নিজ মাথায় অনুভব করতেই প্রশান্তিতে নেত্রযুগল বন্ধ করে নেয়। জাদুয়া হাসিলের বন্ধ আখিদয়ের পানি চেয়ে নিজ মনের অজান্তেই মুচকে হাসি দিয়ে মনোনিবেশ করে নিজের কর্মে। এতে যে তার খারাপ লাগছে তা কিন্তু নয়। রেশমের ন্যায় চুল, হাত বুলোতে খুব স্বাচ্ছন্দ্যই বোধ করছে সে। কিন্তু তার এই স্বাচ্ছন্দ্যপূর্ণ কর্মে ভয়ঙ্করভাবে ব্যাঘাত ঘটে হাসিলের আকস্মিকভাবে করা এক অযাচিত কাণ্ডে। হাসিল নিজ মাথা ঘুরিয়ে জাদুয়ার উদর বরাবর মুখ রাখতেই তার নিঃশ্বাসের উষ্ণ বায়ু এসে আঘাত করে জাদুয়ার মেদহীন উদরে। সঙ্গে সঙ্গে শিহরণে কম্পিত হয়ে ওঠে তার সর্বাঙ্গ। কিছুক্ষণ আগের অস্থিরতা জাদুয়া কাটিয়ে উঠতে সক্ষম হলেও এখন কোনো মতেই সক্ষম হচ্ছে না সে নিজ শরীরের কম্পন নিয়ন্ত্রণ করতে। ফলশ্রুতিতে জাদুয়ার শরীরে অনিয়ন্ত্রিত কম্পন হাসিল বুঝতে পেরে নিজ দুহাতের অন্তরালে জাদুয়ার কোটিদেশ শক্ত করে আলিঙ্গন করে উদরে মুখ গুজে নিম্নস্বরে বলে ওঠে, বিশ্বাস করো আমি এখন ঘুমাতে যাচ্ছি, বাট আই সোয়ার তুমি যদি এভাবে কাঁপতে থাকো আমি খুব বড় কোনো অনাকাঙ্ক্ষিত কাজ করে বসবো, যেটা তোমার জন্য খুব একটা মঙ্গলজনক হবে না। তো কাঁপাকাঁপি বন্ধ করে যেটা করতে বলেছি সেটা করো। হাসিলের বলা কথার মর্মার্থ জাদুয়ার বোধগম্য হলো কিনা কে জানে, তবে অনাকাঙ্ক্ষিতভাবে অষ্টির উষ্ণ স্পর্শ অনুভূত হয়েছে জাদুয়ার মেদহীন উদরে বারংবার শক্ত আলিঙ্গনে রেখে উচ্চারিত হাসিলের প্রতিটি বাণীতে। ফলশ্রুতিতে কম্পন বেড়ে যায় দ্বিগুণ হারে। জাদুয়ার এহেন হালতে হাসিল আরো গভীরভাবে নিজের অধর জাদুয়ার উদরে গুজে শক্ত তন্ত্রের আলতো স্পর্শ কাটে তার কোমল উদরে। ফলশ্রুতিতে আহ করে চিৎকার করে ওঠে সে। হাসিল নিজ মুখ উঠিয়ে ভ্রুকুটি করে জাদুয়ার পানে চেয়ে বলে ওঠে, আম ওয়ার্নিং ইউ, কন্ট্রোলে আছি, কন্ট্রোলে থাকতে দাও। হাসিলের এরূপ ভাবে দেয়া ধমকে জাদুয়া নিজেকে ধাতস্থ করে কিছুক্ষণ আগে হাসিলের করা কর্মে অবাক হয়ে কোনো প্রকার প্রত্যুত্তর না করে তার দেয়া পূর্বের কর্মে মনোনিবেশ করে নিজেকে। কারণ জাদুয়া খুব ভালো করেই জানে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে হাসিলকে কিছু বলা আর দেয়ালে মাথা ঢোকা একই ব্যাপার। দেখা যাবে জাদুয়া কিছু বলার পূর্বেই নিজেকে আবিষ্কার করবে কোনো এক ভয়ঙ্কর জঙ্গলে। ইদানিং হাসিলকে তার নিকট কেমন অদ্ভুত লাগে। কিছুক্ষণ পূর্বে করা তার অযাচিত কাজের সাথে কোনরূপেই হাসিলের এতদিনের পেলে পুষে বড় করা ব্যক্তিত্বের মিল খুঁজে পায় না জাদুয়া। অনবরত হাসিল কেমন অদ্ভুত রূপে নিজেকে তুলে ধরছে তার নিকট। এক অচেনা হাসিল জাদুয়ার নিকট পরিস্ফুটিত হয় মাঝে মধ্যেই, কখনো শান্ত রূপে, কখনো আগন্তুক রূপে। নিজ ভাবনা চলমান রেখে হাসিলের মাথায় হাত বুলোতে বুলোতে সারা রাত্রের নির্ঘুমরত জাদুয়া নিজের অজান্তেই নিজ হাতের চলন থামিয়ে তন্দ্রাচ্ছন্ন হয়ে হেলে পড়তেই তড়িৎ বেগে সন্তর্পণে আগলে নেয় হাসিল তাকে। নিজের হাতের তালুতে জাদুয়ার সমগ্র আদলের ভর নিয়ে জাদুয়ার তন্দ্রাচ্ছন্ন মুখশ্রীতে নয়ন ত্যাগ করে বলে ওঠে, শুধু শুধু কি বলি নিদ্রাদের শেহজাদি, কোথায় আমি ঘুমাবো সেখানে সে ঘুমিয়ে বুথ হয়ে আছে। বাক্যগুলো বলেই হাসিল সন্তর্পণে জাদুয়াকে বিছানায় শুইয়ে দিয়ে নিজেও গায়ে দিয়ে দেয় জাদুয়ার সম্মুখে।
খানিকক্ষণ জাদু আর পানি দৃষ্টি রেখে নিজের অশান্ত মনকে শান্ত করতে টেনে নেয় ওই ছোট্ট দেহখানিকে নিজ বক্ষ পিঞ্জরের অন্তরালে। আশ্চর্যান্বিত ভাবে এই বোকা ষোড়শী কিশোরী কন্যা তার কঠোর হৃদয়ে প্রশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। কোন রূপেই হাসিল এই অবুঝ বালিকাকে নিজ হতে হারাতে পারবে না। শক্ত হাতে জাদুয়ার দেহখানি আলিঙ্গন করে নিজের সাথে মিশিয়ে নিয়ে হুমকির স্বরে হেসে হাসিল বলে ওঠে, মেয়ে, আমাকে ছেড়ে যাওয়ার দুঃসাহসিকতা কখনো দেখিও না। আমায় ভালো না বাসলেও তোমায় আমার হয়েই থাকতে হবে। যদি ছেড়ে যাওয়ার বাক্য ঘরমুখ থেকে বের করো, বিলিভ মি, সেখানেই মেরে পুঁতে দিব তোমায়। তাতে আমার হাতও বিন্দু পরিমাণ কাল। হাসিলের হিসিয়ে বলা হুমকির মাঝে জাদুয়ার নড়ে ওঠে। তন্দ্রার ঘরে নিজ কমল হাতে হাসিলকে জড়িয়ে ধরে মুখ গুজে দেয় হাসিলের শার্টের কয়েকটি বোতাম খোলা উন্মুক্ত বক্ষে। মুহূর্তেই নিজ বক্ষে জাদুয়ার আদ্রসিক্ত কোমল স্পর্শে চুপসে গিয়ে বাকি বাক্য সম্পূর্ণ না করে নির্বাক হয়ে যায় এতক্ষণে হুমকিরত কঠোর মানবটি। তন্দ্রাদের শেহজাদি কি জানে এতক্ষণ অবধি যে কঠোর পুরুষটি তাকে মেরে ফেলার হুমকিরত অবস্থায় ছিল, সেই পুরুষটি এখন নির্বাক নিস্তেজ স্থির হয়ে রয়েছে তার অচেতন অবস্থায় করা এক বিরাট কার্যের ফলে। যদি জানতো তবে কেমন প্রতিক্রিয়া হতো তার ওই মুখাবয়বে। ক্রমশ তন্দ্রার ঘরে জাদুয়ার নরচরের তরুণ তার ওষ্ঠের স্পর্শ হাসিলের উন্মুক্ত বক্ষে প্রগাঢ় হতেই এতক্ষণ অবধি নিয়ন্ত্রণে থাকা পুরুষটি নিয়ন্ত্রণ হারিয়ে করে বসে এক ভয়ঙ্কর কার্য। হাসিল আজ অফিস না আসার দরুন সকল কর্মব্যস্ততা এসে জুটে সাব্বিরের কাঁধে। সবকিছু একা সামলাতে কেমন হিমশিমিয়ে যাচ্ছে বেচারা, অথচ হাসিলের উপস্থিতিতে সকল কার্য সম্পূর্ণ হয়ে যায় খুব সহজে। হাসিলের অনুপস্থিতিতে সাব্বির আফসোসের সহিত বলে ওঠে, তুই আসলে একটা জিনিয়াস ভাই। আজ তোর কথা আমি মেনে নিলাম। আমার মাথায় আসলে কিছু নাই, সম্পূর্ণ মাথাই আমার খালি। কথাগুলো বলে আফসোসের সহিত মাথা নাড়াতেই অনাকাঙ্ক্ষিত ভাবে বেজে ওঠে মুঠোফোনটি। অনিয়ন্ত্রিত শব্দে ধরফড়িয়ে ওঠে সাব্বিরের বক্ষপিঞ্জর। নিজেকে ধাতস্থ করে তীক্ষ্ণ মেজাজে কলটি রিসিভ করতেই ওপাশ হতে ভেসে আসে সুমধুর কণ্ঠের এক নারীর সালামের আওয়াজ। অচেনা এক নারীর কণ্ঠের আওয়াজ পেতেই সাব্বির নাম্বারটি ভালোভাবে লক্ষ্য করে বোঝার চেষ্টা করে ওপাশে রমণীকে সে চেনে কিনা, কিন্তু আফসোসের ব্যাপার নাম্বারটি কোনো মতেই তার পরিচিত বলে মনে হলো না। তাই ভ্রুর মাঝখানে ভাঁজ ফেলে সালামের উত্তর দিয়ে প্রশ্ন করে, কে আপনি? সাব্বিরের করা প্রশ্নের প্রত্যুত্তরে ওপাশ হতে রমণীটি মিষ্টি কণ্ঠে বলে, আরে আমি আমি কে? আমি তো। ওহ, আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার নাম আমি। তা মিস আমি নাকি মিসেস আমি? আপনি কাকে খুঁজছেন? আমি মিসেস না, মিস। ওহ, ঠিক আছে। তো এবার বলুন মিস আমি, আপনি কেন ফোন দিয়েছেন? সাব্বিরের প্রশ্নে ওপাশে থাকা রমণীটি বিরক্ত হয়ে বলে, তোর হাদারাম, একটা মানুষের নাম কি কখনো আমি হয় নাকি? এইটুকু কমন সেন্স কি আল্লাহ আপনার মাথায় দেয় নাই নাকি? খালি হাতে গুনে জিরাফ লম্বা হয়ে গেছেন। এই ধরনের প্রত্যুত্তরে সাব্বির তেতে উঠে বলে, দেখুন, আমার মাথা নিয়ে কোনো কথা বলবেন না। কেন ফোন দিয়েছেন সেটা বলুন, আর তা না হলে আমি এক্ষুনি কল কেটে দেব। সাব্বিরকে রেগে যেতে উপলব্ধি করে রমণীটি শান্ত কণ্ঠে মুখে হাসি ফুটিয়ে বলল, না না, কেটে দিবেন না প্লিজ। আপনি কেটে দিলে আমার মনের কথা কার কাছে বলবো বলুন? রমণীটির করা প্রত্যুত্তরে সাব্বির ভ্রুকুটি করে শুধায়, কিসের মনের কথা? আপনাকে ভালোবাসার মনের কথা। এহেন প্রত্যুত্তরে সাব্বির থ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ নীরবতা অবলম্বন করে বলে ওঠে, ছি, একজন মেয়ে হয়ে একটা ছেলেকে ভালোবাসার কথা বলতে লজ্জা লাগে না? সাব্বিরের ইহীন প্রতিক্রিয়ায় রমণীটি অবাক হয়ে বাকশূন্য হয়ে পড়ে। সে সাব্বির হতে ভালোবাসার কথা বলার পর যেরূপ প্রতিক্রিয়া আশা করেছিল, সাব্বির ঠিক তার বিপরীত প্রতিক্রিয়া প্রদর্শন করেছে। রমণীটি বুঝতে পারলো একে বশ করতে হলে কোমর বেঁধে নামতে হবে, তাই নিজের অবাকতার রেশ কাটিয়ে বলল, এতে জি বলার কি আছে? পুরুষদের যেমন নিজের ভালোবাসা জাহির করার হক আছে, তেমনি নারীরও আছে। উত্তর প্রত্যুত্তরে কেটে যায় অনেকটা সময়। অবশেষে সাব্বির হার মেনে বলে ওঠে, সেটা যাই হোক, দুনিয়াতে হাজার পুরুষ থাকতে আমাকেই কেন ভালোবাসতে হলো আপনার? সাব্বিরের করা প্রশ্নে মেয়েটি নিজ অধরে হাসির রেখা টেনে বলে, উফ, আপনাকে ভালোবাসার অনেক কারণ আছে। যেমন আপনি যখন হেঁটে যান তখন
আপনার কোমর দোলা দেখলে মনে হয় কোনো সমুদ্রের ঢেউ, আপনার চোখের দিকে তাকালে মনে হয় কোনো হরিণীর চোখ। ও না না, হরিণীর না, হরিণ হবে ওটা। আপনি যখন হাসেন, ইস কি বলবো, মনে হয় গোলাপের পাপড়ির ন্যায় ঠোঁট হতে মুগ্ধতা ঝরছে। আর আপনার নাক ঠিক যেন রাখালের বাঁশির ন্যায়, কিন্তু বাঁশির মতো অত লম্বা নয়, আবার অতগুলো ছিদ্রও নেই। নাকে শুধু দুইটাই ছিদ্র আছে আর কি। আর আপনার গায়ের রং, হায় মার ডালা, ঠিক যেন দুধে আলতা। না মানে দুধে আলতার মধ্যে একটু কালো আর কি। আর সবচাইতে নজর কাড়া তো হচ্ছে আপনার হাইট। যে কোনো বিপদে বাঁশ হিসাবে কাজে আসবেন আপনি। এতক্ষণ যাবৎ সাব্বির নিচে যা বর্ণনা শুনলো তা শুনে সে নিজেকে গুলিয়ে ফেলেছে। নিজেকে ধাতস্থ করে সাব্বির বলে ওঠে, আপনি আর কখনো আমার নম্বরে কল দিবেন না, নির্লজ্জ বেহায়া মেয়ে মানুষ কোথাকার। কথাগুলো বলে সাব্বির ফোন কাটতে যাবে তখনই রমণীটি বলে ওঠে, এখন কাটেন, সমস্যা নাই, কিন্তু যখন কল করব তখনই রিসিভ করবেন। যদি না করেন আর আমার নাম্বার যদি ব্লক লিস্টে রাখেন, তাহলে আমি যে কি করব সেটা আপনি কল্পনাও করতে পারবেন না। মেয়েটির এহেন হুমকিতে সাব্বির ক্রুদ্ধ হয়ে বলল, কি করবেন আপনি শুনি? দুনিয়াতে যতগুলো মেয়েকে আমি চিনি সবাইকে নাম্বার দিয়ে দিব আপনাকে ডিস্টার্ব করতে। আর যদি নম্বরই চেঞ্জ করে ফেলি তখন কি করবেন? সাব্বিরের এরূপ প্রতি উত্তরে রমণীটি নিজ মুখে হাসি ফুটিয়ে বলল, এখন যেভাবে নাম্বার জোগাড় করেছি ঠিক ওইভাবেই আবার নাম্বার জোগাড় করে নেব। বলেই রমণীটি কল ডিসকানেক্টেড করে। সাব্বির নিজ ফোনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, কি সাংঘাতিক মেরে বাবা। এতক্ষণ যাবৎ কথিত রমণীটি হলো স্নেহা, যে ফোন ডিসকানেক্ট করে সে কখন থেকে হেসেই যাচ্ছে। খুব কষ্টে নিজের হাসিকে দমিয়ে বলে ওঠে, আপু ঠিকই বলেছিল, আমার জামাই একটা গাধা হবে। প্রভাত কাটিয়ে গোধূলি লগ্ন প্রায় ছুঁই। গত রাত্রি নিঘুম ভাবে কাটানোর দরুন বেঘরে ঘুমিয়ে তন্দ্রাদের সঙ্গে লেনদেন পরিশোধ করে আড়মোড়া ভেঙে জাগ্রত হয় জাদুয়া। নিজেকে ধাতস্থ করে সম্পূর্ণরূপে নেত্রযুগল মেলে ধরতেই সম্মুখে হাসিলকে ভ্রুকুটি করে তার পানে তাকিয়ে থাকতে দেখে স্মৃতিচালিত হয় সম্পূর্ণ ঘটনা। মুহূর্তেই ভয়ে স্মৃতি গিয়ে জাদুয়া বলে ওঠে, প্লিজ আমাকে ফেলে দিয়ে আসবেন না, আমি ঘুমোতে চাইনি। কীভাবে যেন চোখগুলো লেগে গিয়েছিল, আমি বুঝতে পারিনি। আমার উচিত ছিল আপনাকে ঘুমোতে সাহায্য করা, কিন্তু সেটা না করে আমি নিজেই ঘুমিয়ে গিয়েছি। এটা সম্ভবত কাল রাতে ঘুমোইনি দেখে নিজের অজান্তে এখন ঘুমিয়ে গিয়েছিলাম। কাল রাতে ঘুমোয়নি বাক্যটি হাসিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে সে প্রশ্ন শুধায়। কাল রাতে ঘুমাওনি কেন? জাদুয়ার সোজা সাপটা উত্তর। বাহ রে, আপনি বাড়ি ফিরেননি কি করে আমি ঘুমাবো? এই একটি বাক্যই যথেষ্ট ছিল হাসিলের কুঁচকে থাকা ভ্রুদয়কে শিথিল করতে। জাদুয়ার করা প্রত্যুত্তরে নিজের অধরে লুকায়িত হাসি ফুটিয়ে ভয়ে সিটিয়ে যাওয়া মেয়েটির সম্মুখে বরাবর বসে এলোমেলো হয়ে থাকা কেশগুচ্ছগুলো সন্তর্পণে আলতো হাতে তার কর্ণের পেছনে রেখে দিতে দিতে ফের শুধায়। চিন্তা করছিলে আমার জন্য? হাসিলের করা প্রশ্নে অবুঝের ন্যায় জাদুয়া বলল, হুম। কেন? জাদুয়ার করা প্রত্যুত্তরে মুহূর্তেই হাসিলের অধরে ফুটে ওঠা লুকায়িত হাসিটুকু অবেগে সম্পূর্ণ মুখ অবয়বে গাম্ভীর্যতা ফুটিয়ে তুলে জাদুয়ার কেশগুচ্ছে রাখা হাতটি গুটিয়ে শটান হয়ে দাঁড়িয়ে পড়ায় হাসিল। তখনই জাদুয়া প্রশ্ন করে ওঠে। জাদুয়ার প্রশ্নে হাসিল নিজ মুখের গাম্ভীর্যতা বজায় রেখে কর্কশ গলায় শোধায়, নেক্সট টাইম আমায় প্রশ্ন করার দুঃসাহসিকতা দেখিও না। আমাকে কেউ প্রশ্ন করুক সেটা আমি পছন্দ করি না। কথাগুলো বলে হাসিল কক্ষের বাহিরে পদযুগল অগ্রসর করতেই জাদুয়া বিচলিত হয়ে ফের বলে ওঠে। আপনি আবার কোথায় যাচ্ছেন এখন? হাসিল নিজ পদযুগল থামিয়ে দাঁতে দাঁত চেপে বলে, একটা কথা আমি বারবার বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। ডোন্ট ডেয়ার টু কোয়েশ্চেন মি এভার অ্যাগেইন। বলেই হাসিল প্রস্থান করে কক্ষ হতে। হাসিলের রূঢ় ভাষায় বলা বাক্যে জাদুয়ার ছোট্ট মন কুঠুরিতে জমা হয় বিশাল অভিমানের স্বরে বলে ওঠে, না বললে নাই, আমার কি তাতে?
করবো না প্রশ্ন আর কোনো দিন। নিব না খবর আপনার। আপনি কে হন আমার? হায়, সরলতায় ঘিরে থাকা নির্বোধ মেয়েটি যদি একটিবারও বুঝতে পারতো কঠোর মানবটির রূঢ় আচরণের পেছনে তার উপর হওয়া অভিনয়টুকু, তবে বোধহয় নিজ মনে আগত অভিমানকে গ্রহণ করতো না সাদরে। জাদুয়া ওয়াশরুমে গিয়ে নিজ মুখশ্রীতে পানির ঝাপটা দিতে অজানা কারণে জ্বলে ওঠে তার বদনের কিছু কিছু অংশ। সেদিকে গুরুত্ব পোষণ না করে ক্ষুধার তাড়নায় চটজলদি নেমে আসে নিচে। সকলের নেত্রে জাদুয়া পরিস্ফুটিত হতেই তড়িৎ বেগে চলে আসে তারা জাদুয়ার সম্মুখে। সুলতানা খান অস্থির হয়ে জিজ্ঞেস করে, তুই ঠিক আছিস? হাসিল কি কিছু করেছে? সকলকে চিন্তাগ্রস্ত হতে দেখে জাদুয়া সুলতানা খানকে উদ্দেশ্য করে বলে, নানুমণি, চিন্তা করো না, আমি ঠিক আছি। উনি কিছুই বলেনি আমাকে। জাদুয়ার কথায় সুলতানা খান সহ সকলে অবাক হয়ে বলে, তবে তোকে ওইভাবে টেনে নিয়ে গিয়েছিল কেন? সকলের চিন্তার কারণ বুঝতে পেরে নিজ অধরে জাদুয়া হাসির রেখা ফুটে অবুঝের ন্যায় বলে, আরে উনি ওভাবে নিয়ে গিয়েছিলেন ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিতে। কিন্তু জানো, আমি না ওনার মাথায় হাত বুলিয়ে দিতে গিয়ে নিজেই ঘুমিয়ে গেছি। মন খারাপ করে বলল জাদুয়া। জাদুয়াকে নিজেদের মধ্যকার ব্যক্তিগত কথা এহেনরূপে বলতে দেখে কাশি উঠে যায় সকলের। হাসিলের এইভাবে জাদুয়াকে নিয়ে যাওয়ার কারণ যে এটা হবে খোরাখরেও কেউ উপলব্ধি করতে পারে না। তবে সুলতানা খান নিজ বক্ষে কিছুটা প্রশান্তি অনুভব করেন নিজের অনুভূতিহীন রোবটের ন্যায় নাতির মানব রূপে পরিবর্তন হওয়ার বার্তায়। সুলতানা খানের চিন্তার মধ্যেই জাদুয়া আয়েশা বেগমকে বলে, ছোট মামি, আমার খুব ক্ষুধা লেগেছে। জাদুয়াকে এইভাবে কথা বলতে দেখে আয়েশা বেগম আফসোস করে বলে, দেখলি, আমিও কি সেই সকাল থেকে এখন অবধি তোদের কিচ্ছু খাওয়া হয়নি, আর আমি এখনো তোদের খেতে দিচ্ছি না। আয় তাড়াতাড়ি ডাইনিং টেবিলে আয়, আমি খাবার দিচ্ছি। আর হাসিল কোথায়? ছেলেটাও তো কিছু খেলো না। আয়েশা বেগমের কথার প্রেসে জাদুয়া অভিমানের স্বরে বলে, কি জানি, আমি জানি না কোথায় যান চলে গেছে। বলেই ডাইনিং টেবিলে গিয়ে বসে পড়ে। সোহানা বেগম আর কথা না বাড়িয়ে জাদুয়াকে খাবার পরিবেশন করে দেয়। তখনই স্নেহা জাদুয়ার সম্মুখে বসে বলে, ভাবা যায় বল, ভাইয়া তোকে এইভাবে নিয়ে গেল এই কারণে? আমার না বিশ্বাস হচ্ছে না। স্নেহার বলা বাক্যের মাঝেই জাদুয়ার এতক্ষণ যাবত দিয়ে থাকা মাথার ঘোমটাটি হঠাৎই খুলে যাওয়ার দরুন স্নেহা নিজের কথা থামিয়ে ভ্রুযুগল কুঁচকে তাকিয়ে থাকে জাদুয়ার পানে। স্নেহাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে জাদুয়া বলে ওঠে, আপু, এভাবে তাকিয়ে কি দেখছো? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা ভ্রু কুটি করে বলে ওঠে, তোর নাকে গালে কামড় কে দিয়েছে রে? স্নেহার করা প্রশ্নে জাদুয়ার নিজ ললাটে মধ্যস্থলে ভাঁজ ফেলে তার বলা কথার মর্মার্থ বোঝার প্রয়াসে খানিকক্ষণ ভাবনার পর বুঝতে না পেরে জাদুয়া প্রত্যুত্তর করে, কিসের কামড়ের কথা বলছো আপু? জাদুয়ার করা প্রত্যুত্তরে স্নেহা জাদুয়ার থুতনিতে হাত দিয়ে মাথাটা ওপরে তুলে নিজ তর্জনী আঙ্গুল দিয়ে ইশারা করে বলে ওঠে, ওই যে তোর নাক আর বাম গালে কেমন দাঁতের কামড়ের ন্যায় জায়গা জায়গায় রক্তিম হয়ে আছে। স্নেহার দেখানো স্থানগুলোতে হাত দিতেই জাদুয়ার মনে পড়ে ফ্রেশ হওয়ার সময় নিজ আদলে চলন অনুভূত হওয়ার কথা। তৎক্ষণাৎ আতঙ্কিত হয়ে জাদুয়া বলে ওঠে, কি বলছো আপু? কামড় কই থেকে আসবে? জাদুয়ার প্রত্যুত্তরে স্নেহা বলে ওঠে, বিশ্বাস না করলে আয়না দেখিয়ে দেখ। এতক্ষণ যাবৎ আয়েশা বেগম জাদুয়া স্নেহার করা কর্মগুলো পরিলক্ষিত করে ভ্রু কুঁচকে তাদের সম্মুখে এসে জাদুয়ার মুখশ্রীটি নিচের দিকে ঘুরিয়ে বলে ওঠে, কই দেখি তো কিসের কামড়? কথাগুলো বলে জাদুয়ার মুখশ্রীটি ভালো মতো পরখ করে কিছু একটা ভেবে গম্ভীর কণ্ঠে বলে, এটা কোনো কামড় না, অ্যালার্জি উঠেছে বোধ হয়, কালকের মধ্যে ভালো হয়ে যাবে। আয়েশা বেগমের কথায় জাদুয়া স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে স্নেহাকে বলে ওঠে, আপু, তোমার ওই আজগুবি কথায় আমার তো রূহ বের হয়ে আসার উপক্রম হয়েছিল। স্নেহা আয়েশা বেগমের কথায় নিজ মাথার চুলকিয়ে বলে ওঠে, সরি রে, তোর অ্যালার্জিগুলো দেখতে ঠিক কামড়ের মতোই লাগছিল, তাই বলছি। খাওয়া দাওয়া সম্পূর্ণ করে জাদুয়া নিজ কক্ষে প্রবেশ করে দর্পণের সম্মুখে দাঁড়ায়। উদ্দেশ্য তার মুখশ্রীতে ওঠা অ্যালার্জিগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখা।
দর্পণে নিজ মুখের প্রতিবিম্ব ফুটে উঠতেই নেত্রে পরিস্ফুটিত হয় কাবুরের মতো দেখতে অ্যালার্জিগুলো। খানিকক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে ওঠে, জাদু আর দর্পণে নিজেকে পর্যবেক্ষণের সময় কক্ষে প্রবেশ ঘটে হাসিলের। জাদুয়াকে এইভাবে দর্পণের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রুকুটি করে বলে ওঠে, কি প্রবলেম? এভাবে আয়নার সম্মুখে সঙ্গের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? অনাকাঙ্ক্ষিতভাবে হাসিলের উচ্চারিত শব্দ জাদুয়ার কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে চমকে ভয় পেয়ে হাসিলের পানি চেয়ে ভয়ে ভয়ে বলে ওঠে, না, আসলে হঠাৎ করে কেন জানি আমার মুখে অ্যালার্জি উঠেছে। স্নেহা আপু বলল অ্যালার্জিগুলো দেখতে নাকি একদম কামড়ের দাগের মতো, তাই দেখছিলাম দাগগুলো। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল ভ্রু কুঁচকে তাকিয়ে বলে ওঠে। অ্যালার্জি? কিসের অ্যালার্জি? হাসিলের করা প্রশ্নে জাদুয়া নিজেকে ধাতস্থ করে হাসিলের সম্মুখে গিয়ে নিজ গাল ও নাকের দিকে ইশারা করে বলে ওঠে, এই যে দেখুন অ্যালার্জি। বলুন, একদম মনে হচ্ছে না কারো দাঁতের কামড়? এটা যে অ্যালার্জি সেটা তোমায় কে বলেছে? হাসিলের করা প্রশ্নে জাদুয়া সোজা সাপটা উত্তর হিসেবে বলে। ছোট মামি। জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল জাদুয়ার মুখশ্রীর পানে দৃষ্টি তাক করে কিছুটা শুকনো কাশি দিয়ে স্মৃতিচারিত করে মধ্যাহ্নে দুপুরে তার দ্বারা গঠিত কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ফ্ল্যাশব্যাক। জাদুয়ার নড়চড়ের দরুন অনিয়ন্ত্রিত হাসিল জাদুয়ার মুখশ্রীটি নিজের উন্মুক্ত বক্ষ হতে দুহাতের অন্তরালে নিয়ে শয়নরত অবস্থায় গ্রীবাদেশ নুয়ে জাদুয়ার কোমল আদলে নিজের দন্তের আলতো স্পর্শ কাটতে গভীর ঘুমের ঘরে ঘুঙিয়ে নড়ে চড়ে ওঠে হাসিলের হাতের অন্তরাল হতে ছুটে আরো শক্তভাবে আলিঙ্গন করে এবার নিচে নাসিকা হাসিলের উন্মুক্ত বক্ষে ঘর্ষণ করে ফের তলিয়ে যায় গভীর তন্দ্রায়। জাদুয়ার এহেন কর্মে হাসিল নিজেকে ধাতস্থ করে বড় বড় নিঃশ্বাস নিয়ে তড়িৎ বেগে জাদুয়াকে নিজ বক্ষ হতে সরিয়ে নিজ দন্তের শক্ত স্পর্শের অন্তরালে নিয়ে আসে জাদুয়ার দণ্ডায়মান খাড়া তির্যক বাঁকা নাকটি। ঘুমের ঘরে কেঁদে ওঠে জাদুয়া। জাদুয়ার কান্নার শব্দ হাসিলের কর্ণকুহরে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে নিজ মুখ সরিয়ে তন্দ্রার ঘরে কান্নারত ভ্রু কুচকে থাকা আদুরি রমণীটিকে দেখে ফের গ্রীবাদেশ নিয়ে জাদুয়ার নাসিকায় নিজের আলতো চুম্বন এঁকে সরে আসে বিছানা হতে। হাসিল ভেবেছিল এই বুঝি নির্বোধে মেয়েটি ঘুম থেকে উঠে বসবে, কিন্তু সৌভাগ্য তার তন্দ্রাদের শেহজাদিকে আর এত সহজে নিজ রাজ্য হতে ভ্রমণ করে বেরিয়ে আসে। আফসোস, সে ঘুমোতে চেয়েছিল, কিন্তু তার ঘুম কেড়ে নিয়ে কি নিশ্চিন্তে ঘুমিয়ে আছে নির্বোধ মেয়েটি। খানিকক্ষণ জাদুয়ার পানে চেয়ে হাসিল চলে যায় নিজ ব্যালকনিতে। জাদুয়ার তন্দ্রারত অবস্থায় থাকা সম্পূর্ণ সময় কাটিয়েছে সে তার কক্ষের ব্যালকনিতে। আড়মোড়া ভেঙে যখন জাদুয়া ঘুম থেকে উঠবে তখনই হাসিল তীক্ষ্ণভাবে নিজেকে প্রদর্শন করে জাদুয়ারের নিকট। ঘুমো ঘুমো ফোলা আদলে কি মোহনীয় লাগছিল ওই ষোড়শী কন্যাকে সেটা কেবল সেই জানে। জাদুয়া ঘুম থেকে উঠতেই হাসিলের নেত্রে পরিস্ফুটিত হয়েছিল রক্তিম হয়ে থাকা নাক ও আদলের অধিকারিণী মেয়েকে। হলুদ ফর্সা আদলের শ্রেষ্ঠ রক্তিম বর্ণে আরো আকর্ষিত করে তুলেছে মেয়েটিকে। নিজের দেওয়া প্রথম দাগেকে অদ্ভুত স্নিগ্ধ লাগছিল তাকে। মনে হয়েছিল নিজ বক্ষের অন্তঃস্থলে বন্দিনী হিসেবে লুকিয়ে রাখুক সারা জীবন ওই অবুঝ ষোড়শী কন্যাকে। ঢুক গেল হাসিল জাদুয়ার এহেন মায়াবিনী রূপে। বাকি কাহিনীটুকু তো সবারই জানা। নিজের দ্বারা গঠিত কর্মের কথা স্মৃতিচারিত হতেই উসখুস করে ওঠে হাসিল। হাসিলকে এইভাবে উসখুস করতে দেখে হাসিলের দ্বারা সংঘটিত কর্ম হতে অজ্ঞ জাদুয়া বলে ওঠে, আপনি এমন করছেন কেন? ঠিক আছেন আপনি? জাদুয়ার প্রশ্নে হাসিল নিজ দৃষ্টি জাদুয়ার পানে তাক করতে মনে পড়ে গোধূলি লগ্নে জাদুয়ার বলা ডাক অতি চিন্তা প্রকাশিত না হওয়া কথাগুলো। সে জাদুয়ার পানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলে, তোমার আমাকে ভালো না বাসায় আমার তো কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমি তো তোমায় সারা জীবনের জন্য নিজ বন্দিনী করে নিয়েছি, কিন্তু আমার প্রতি তোমার চিন্তা না হওয়ার বাক্যটি বুঝতেই কেমন অদ্ভুত যন্ত্রণা অনুভূত হয়েছে আমার এই পক্ষে। তুমি তো আমার হয়ে গেছো সারা জীবনের জন্য, অন্য কারো ছায়াও আমি পড়তে দিব না তোমার গায়ে। তবে কেন এতেও আমার অশান্ত বুকটিকে শান্ত করতে সক্ষম হচ্ছি না? কেন? তোমার আমার প্রতি চিন্তা না হওয়ার বিষয়টিতে ক্ষণে ক্ষণে অভিমানের আবির্ভাব হচ্ছে আমার পক্ষে তোমার প্রতি। হাসিলকে জাদুয়া নিচের পানে এরূপভাবে থ হয়ে তাকিয়ে থাকতে দেখে চিন্তিত ভঙ্গিতে ফের বলে ওঠে, আপনি ঠিক আছেন তো? এভাবে স্তব্ধ হয়ে রয়েছেন কেন? আপনি কি অসুস্থ বোধ করছেন?
কিছু তো বলুন, আমার খুব চিন্তা হচ্ছে। জাদুয়ার বলা প্রতিটি বাণী হাসিলের কানে প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে হাসিল গুরু গম্ভীরভাবে বলে ওঠে। কেন চিন্তা হচ্ছে তোমার? বাহরে, কেউ অসুস্থ হলে তার জন্য চিন্তা হওয়াই স্বাভাবিক বিষয় না? জাদুয়ার করা প্রত্যুত্তরে হাসিল দাঁতে দাঁত চেপে বলে ওঠে। না, স্বাভাবিক বিষয় নয়। তোমার এই ধরনের চিন্তা আমার প্রতি না দেখালেই খুশি বোধ করব আমি। কথাগুলো বলেই হাসিল হনহনিয়ে জাদুয়ার সম্মুখ হতে গিয়ে রাগান্বিত হয়ে নিজ শরীরের পোশাক খুলতে ব্যস্ত হয়ে পড়ে। হাসিলের এহেন কর্মে জাদুয়া মুখ মলিন করে অসহায় সুরে বিড়বিড়িয়ে বলে, আমি এমন কি বলেছি যে এভাবে কথা বলতে হবে? যান, আপনি অসুস্থ হলেও আমার কিচ্ছু যায় আসে না, নিষ্ঠুর লোক একটা। বলেই জাদুয়া হনহনিয়ে বের হয়ে যায় নিজ কক্ষ হতে। জাদুয়ার প্রস্থানের পানি চেয়ে হাসিল ক্রোধান্বিত হয়ে নিচের পরিহিত কোটটি খুলে সজোরে ছুঁড়ে ফেলে দিয়ে ব্যস্ত হয়ে পড়ে নিজের অনাকাঙ্ক্ষিত ভাবের উৎপন্ন ক্রোধের নিয়ন্ত্রণে। মাস পেরিয়েছে খানিক। অতিবাহিত মাসের এই নিঃশব্দ যাত্রায় জাদুয়া আর হাসিলের সম্পর্ক অনেকটাই আগের মতো থাকলেও ভেতরে ভেতরে কিছু একটা পাল্টে গেছে। এই অতিবাহিত সময় জাদুয়া হাসিলের দেয়া 3টি দায়িত্বের মধ্যে 2টি ঠিকভাবে পালন করলেও তৃতীয়টি অর্থাৎ রাতে তার মাথায় আলতো করে হাত বুলিয়ে দেওয়ার কাজটি পালনেই দেখিয়েছে অনীহা। কারণ তন্দ্রাদের শেহজাদি প্রতিবারই অমানিসা অন্ধকারে গভীর তন্দ্রায় ঘুমে ডুবে যায় হাসিলের শত হুমকির ফলে। হাসিল ফিরে এসে তার পাশে বসে থাকলেও সে অচেতন, অথচ জাদুয়ার এহেন কর্মে সে রাগান্বিত হয়ে জাদুয়ার ঘুমন্ত চেহারার দিকে তাকালেই মুহূর্তেই যেন তার ভেতরে কোনো কঠিন অনুভূতি ধীরে ধীরে মোমের মতো গলে যায়। রাগগুলো উবে গিয়ে প্রশান্তির ছাপ ফুটে ওঠে সমগ্র মুখমণ্ডলে। এই অতিবাহিত দিনে সবচেয়ে বড় পরিবর্তন যা হয়েছে তা হলো হাসিলের প্রতি জাদুয়ার হাসিলের করা তার ওপর ক্রোধ, ক্ষোভ, আক্রোশের পরেও হাসিলের প্রতি তার মনে অজান্তে একটা টান অনুভূত হতে শুরু করে। যদিও সে নিজেও সে অচেনা অনুভূতি স্পষ্ট করে বুঝতে সক্ষম নয়, তবুও জাদুয়ার মন সেই কঠিন মানুষটির দিকে অনায়াসে আকৃষ্ট হয়। হাসিলের দুর্বোধ্য অপ্রকাশিত চাহনি আর মৃদু আচরণের মধ্যে কিছু একটা আছে যা তাকে বাধ্যতামূলকভাবে তার দিকে আকৃষ্ট করছে। এই ভালোবাসার চোরাস্রোত আর অনুভূতির দোলাচল তাকে নানান দ্বিধায় ফেলে দেয়। সম্পর্কের এই অনাকাঙ্ক্ষিত পরিবর্তন তাকে বিভ্রান্তির ভেতরে ফেলে। যেমনটি কোনো গভীর নদীতে স্রোতের টানে মানুষ হারিয়ে যায়, কিন্তু হাসিলের প্রতি গড়ে ওঠা তার তীব্র অধিকার বোধ অনুভব হওয়া প্রমাণ দিচ্ছে তার গড়ে ওঠা দুর্বলতার। অন্যদিকে হাসিলের মনেও জাদুয়ার প্রতি পূর্বের তুলনায় অধিক মাত্রায় একমাত্র তার অধিকার বোধে জন্ম নিচ্ছে। তার ভেতরের অবচেতন মনের প্রতিটি কোণে জাদুয়ার প্রতি এক অদৃশ্য আগ্রাসন শক্তি তৈরি হয়েছে। সে জানে এই নারী শুধুমাত্র তার, এবং তার অনুমতি ছাড়া অন্য কারো সাহস নেই এই নির্বোধ রমণীর নিকটে আসার। কিন্তু এক অদ্ভুত ধরনের নিরাপত্তার বোধ তার ভেতরে ভর করে আছে, যা তাকে সবসময় জাদুয়ার দিকে টেনে নিচ্ছে ভয়ঙ্কর ভাবে। সে জাদুয়ার পাশে অন্য কারো উপস্থিতি সহ্য করতে সক্ষম হচ্ছে না। এই অধিকার বোধ যেন তার ভেতরের এক নিষ্ক্রিয় শান্ত অগ্নি, যা একটু আগুনের ক্রোধের সংস্পর্শে উত্তপ্ত হয়ে উঠতে পারে। এরই মধ্যে সাব্বির আর স্নেহার সম্পর্কেও এক অদ্ভুত পরিবর্তন দেখা দিয়েছে। সাব্বির স্নেহার সাথে না চাইতেও ফোনে প্রতিদিন কথা বলার দরুন অদ্ভুতভাবে স্নেহার প্রতি মায়ায় জড়িয়ে পড়ে। এমনকি স্নেহাকে না দেখে, তার সম্পর্কে না জেনেই মোহের অন্তরালে বুনতে শুরু করে মায়া নামক বেড়াজাল। অপরিচিত নাম না জানা মেয়েটি সাব্বিরের মনকে স্নিগ্ধ শান্তির মায়ে জড়াচ্ছে ক্ষণে ক্ষণে। কি হবে এই বেড়াজালের নতুন রূপ যখন সম্মুখে আসবে পরিচিত রূপ? রাতের আকাশে পূর্ণিমার চাঁদের আলো ঝরে পড়ছে সুলতানা ভিলার ওপর। গাছপালায় আলো ছায়ার লুকোচুরি খেলা আর মৃদু হাওয়ার সঙ্গীত পরিবেশকে এক অন্যরকম মায়াময় করে তুলেছে। পাখির কিচির মিচির, গাছের পাতার মৃদু মর্মর ধ্বনি যেন তাদের হৃদয়ে প্রতিটি অনুভূতিকে আরো স্পষ্ট করে তুলছে। তিমিরের প্রকৃতির এই মোহনীয় রূপ নিজের ব্যালকনিতে দাঁড়িয়ে প্রকৃতি প্রেমী মেয়েটি খুঁটিয়ে খুঁটিয়ে উপভোগে ব্যস্ত। আজ সে তন্দ্রাদের পরিত্যাগ করে সন্ধি জমিয়েছে প্রকৃতির সাথে। ঠিক সেই মুহূর্তে কক্ষে আগমন ঘটে হাসিলের। শূন্য বিছানায় নজর পড়তেই হৃদয় কুঁচকে আসে তার। আজ তন্দ্রাদের শেহজাদিকে বিছানায় না দেখে নেত্রযুগল ঘোরাতেই চোখে পড়ে খোলা দরজা ব্যালকনি। সেখানটায় পদযুগল রাখতেই দৃষ্টিপটে ভেসে ওঠে মুগ্ধতায় প্রকৃতি অবলোকন করা মুখয়বব।
তখনই গলা খকারে দিয়ে হাসিল বলে ওঠে। প্রকৃতি বিলাস শেষ হলে রুমে আসো। আকস্মাৎ হাসিলের ভারী কণ্ঠস্বর কর্ণে পৌঁছতেই চমকে ওঠে হাসিলের। যাওয়ার পরে কোনো শব্দ না করে নিজ পদযুগল ফেলে কক্ষের উদ্দেশ্যে কক্ষে প্রবেশ করে কোনো বাক্য ব্যয় না করে নতজানু হয়ে দাঁড়িয়ে রয় জাদুয়া। ইদানিং কেন যেন হাসিলের পানে তাকাতে তার ভীষণ লজ্জা অনুভূত হয়। জাদুয়াকে নতজানু হয়ে থাকতে দেখে হাসিল তীক্ষ্ণ মেজাজে বলে, তোমার মেঝের দিকে তাকিয়ে থাকার জন্য ডাকিনি, কোটটা খুলে দাও। হাসিলের করা আদেশে জাদুয়া মাথা উঁচু করে হাসিলকে দেখে সম্মুখে এগিয়ে তার পরিহিত কোটটি খুলে দিতেই হাসিল জাদুয়ার দিকে ঘুরে ফের বলে, শার্টের বোতামগুলো খুলে দাও। জাদুয়া হাসিলের আদেশ মতো কাপা কাপা হাতে বোতাম খুলতে ব্যস্ত হয়ে পড়ে। ফলশ্রুতিতে সমস্ত মুখশ্রী জুড়ে উষ্ণতার সৃষ্টি হয় রক্তিমাভা। হাসিল জাদুয়ার পানে একাগ্রভাবে তাকিয়ে বলে, আজ তন্দ্রাদের শেহজাদির জেগে থাকার কি কোনো বিশেষ কারণ আছে? হাসিলের প্রশ্নে জাদুয়া থতমত খেয়ে বলে ওঠে, না, আসলে আমি সবসময় জেগে থাকার চেষ্টা করি, কিন্তু তারপরও কেন জানি ঘুমিয়ে পড়ি। তাই আজ যাতে ঘুমিয়ে না পড়ি সেজন্য বারান্দায় দাঁড়িয়ে প্রকৃতি দেখছিলাম। বলেই হাসিলের পানে চেয়ে ফের বলে, বোতামগুলো শেষ। বাক্যটি সম্পূর্ণ করে হাসিল হতে নিজের দূরত্ব বাড়িয়ে ফের নতজানু হয়ে দাঁড়িয়ে রয় জাদুয়া। জাদুয়াকে এইভাবে সরে যেতে দেখে হাসিল ভ্রুকুচি করে কোনো বাক্য না করে চলে যায় ওয়াশরুমের উদ্দেশ্যে। হাসিলের প্রস্থানে বড় একটি স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে বিছানায় ধপাস করে বসে নিজের অনিয়ন্ত্রিত ধুকপুক করা বক্ষপিঞ্জর চেপে ধরে জাদুয়া। খানিকক্ষণ বাদে হাসিল ফ্রেশ হয়ে কক্ষে প্রবেশ করে ক্লান্তিতে বিছানায় শরীর এলিয়ে দিতেই জাদুয়া বলে ওঠে। ডিনার করবেন না? জাদুয়ার প্রশ্নের প্রত্যুত্তর স্বরূপ হাসিল এক কথায় বলে, না। হাসিলের করা প্রত্যুত্তরে জাদুয়া কোনো বাক্য ব্যয় না করে এগিয়ে যায় তার নিকট। সে জানে হাসিল বেশি প্রশ্ন করা পছন্দ করে না, তাই এখন অবধি জাদুয়া হাসিলের কোনো বাক্যের উল্টো প্রশ্ন করেনি। হাসিলের প্রতিটি বাক্য তার জন্য চিরধার্য ভেবে পালন করার যথাসাধ্য প্রচেষ্টা করেছে সে। ধীর গতিতে হাসিলের মাথার সম্মুখে বসে আলতো হাতে চুলগুলো বলিয়ে দিতে ভালো লাগায় নেত্রযুগল বন্ধ করে নেয় হাসিল। মুখে তৃপ্তির হাসি ফুটিয়ে ব্যস্ত হয়ে পড়ে জাদুয়া পরম নেত্রে হাসিলকে অবলোকন করতে। প্রভাত হতে আলোর ঝলকানিতে আড়মোড়া ভেঙে নেত্রযুগল মেলে ধরে জাদুয়া। গতকাল সালাত আদায় হতে ছুটি পেয়েছে সে, তাই তোর জন্যই দ্রুত তন্দ্রা থেকে ওঠার। আজ জাদুয়ার ঘুম থেকে ওঠার পূর্বেই হাসিল প্রস্থান করেছে নিজ কর্মে। জাদুয়া অবাকই হয়েছে বটে, ঘুম থেকে উঠে হাসিলকে না দেখতে পেয়ে। এমনটা কখনো হয়নি, তার দায়িত্ব পালন না করিয়ে হাসিল এখনো অবধি প্রস্থান করেনি নিজ কর্মে। তবে আজ কেন? নিজ ভাবনার ইতি টেনে ফ্রেশ হয়ে জাদুয়া নিচে যেতেই পরিলক্ষিত হয় মারিয়াম বেগমের করা রান্নার বিরাট আয়োজনে। এই আয়োজনের মর্মার্থ বুঝতে না পেরে জাদুয়া স্নেহাকে বলে ওঠে, আপু, এত আয়োজন কিসের? জাদুয়ার প্রশ্নে তাদের হেল্পিং হ্যান্ড সাথী মুখ ভেঙে বলে ওঠে, আরে আপা, আপনার বড় মামির বিলেত ফিরত আত্মীয় আইব আজকে, তাই এত আয়োজনে ব্যস্ত। শুনছি মেলা দিন নাকি থাকবে এখানে, তাই যে কোনো দিন একটা কামও করে নাই, সে ব্যস্ত হইয়া পড়ছে এত আয়োজন করতে। সুলতানা ভিলায় ঘটতে চলেছে নতুন অতিথির আগমন। এই অতিথি কেমন প্রভাব ফেলবে তাদের শান্তিপূর্ণ জীবনে, সেটাই এখন দেখার পালা। কিছুদিনের মধ্যেই শুরু হবে জাদুয়ার মাধ্যমিক পরীক্ষা। ফলশ্রুতিতে স্কুল বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে। স্কুলে যাওয়ার তোড়জোড় না থাকলেও পরীক্ষার প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছে সে। তাই অতিথিদের আগমনের বার্তা নিয়ে তেমন মাথা না ঘামিয়ে সকালের নাস্তা সেরে চলে যায় নিজ কক্ষে পড়ার উদ্দেশ্যে। মারিয়াম বেগমের আয়োজনে কেটে যায় অনেকটা বেলা। সুলতানা ভিলায় মধ্যাহ্নের মাঝে আগমন ঘটে মারিয়াম বেগমের বিদেশ ফেরত ভাই শহীদ হোসেন এবং তার ছেলে ইয়াসিন হোসেন এবং মেয়ে জারা মনির। তাদেরকে নজরে পড়তেই চক্ষু চড়ক গাছ হয়ে যায় সকলের, মারিয়াম বেগম ব্যতীত। শহীদ হোসেনকে একজন ঠান্ডা এবং দৃঢ় ব্যক্তিত্বের অধিকারী দেখালেও তার চোখের গভীরে এক কঠিন রহস্যের ছায়া ফুটে ওঠে, যা তাকে দেখে আন্দাজ করতে পারবে না কেউ। তার ছেলে ইয়াসিন সুদর্শন, তবে তার ঠোঁটের কোণে লেগে থাকা বিদ্রুপের হাসি এবং চোখের তীক্ষ্ণতা যেন কিছুটা ভীতিকর। সুলতানা ভিলায় সকলের চক্ষু চড়ক গাছ হওয়ার পেছনে রয়েছে নতুন অতিথি জারা মনি।
যার খুব ছোট এবং উগ্র পোশাক খুবই বেমানান সাব্যস্ত হচ্ছিল এই পরিবেশে। হেল্পিং হ্যান্ডের সাথী নতুন অতিথিকে এহেন পোশাকে দেখে নিচের পলক্ষীন নেত্রকে কয়েকবার ঝাপটে স্নেহাকে ফিসফিস করে বলে ওঠে, স্নেহা আপা, আমি যা দেখতাছি আপনিও কি তাই দেখতেছেন? কষ্ট কইরা অতটুকু পোশাক পরাই কি দরকার ছিল বলেন? না পইরাই চইলা আসতো। সাথীর এহেন কথায় স্নেহা নিজ হাসি দমিয়ে রেখে সাথীকে মুখে তর্জনী আঙুল রেখে চুপ হওয়ার নির্দেশনা জানায়। স্নেহার আদেশে সাথীও চুপ হয়ে দাঁড়িয়ে পড়ে। তখনই মারিয়াম বেগম সকলের সাথে পরিচয় করিয়ে দেন নিজের ভাইয়ের সন্তানদের। তার ভাই পূর্বে এখানে আসলেও তার সন্তানদের আগমন ঘটেছে এই প্রথম। পরিচয় করানোর মুহূর্তেই সিঁড়ি বেয়ে সেখানে আগমন ঘটে জাদুয়ার। সিঁড়ি বেয়ে নামার সময় জাদুয়া ক্ষণ মুহূর্তের জন্য উপলব্ধিও করতে পারেনি একজোড়া তীব্র বশীভূত ধ্বংসাত্মক জ্বলন্ত দৃষ্টি তাকে গিলে খেতে উদ্যত। জাদুয়াকে দেখা মাত্র ইয়াসিনের চোখে জ্বলন্ত লালসার আগুন দগ্ধ প্রখরভাবে জ্বলে উঠে পড়তে থাকে, যেন অদৃশ্য সুতোর বাঁধনে জাদুয়াকে তার ইচ্ছের কারাগারে আটকে ফেলতে চায়। ইয়াসিনের এহেন মনোভাব হতে অজ্ঞ জাদুয়া সকলের সম্মুখে গিয়ে দাঁড়াতেই মারিয়াম বেগমের মুখে ফুটে ওঠে বিরক্তির ছাপ। অতিথিদের মাঝে মারিয়াম বেগম কঠোর মুখে কঠিন ভাবে কঠোর রাগ মুখ ভরা বিরক্তি নিয়ে জাদুয়াকে সুলতানা ভিলার বড় ছেলের বউ হিসেবে পরিচয় করিয়ে দেয় সকলের সাথে। অথচ এই পরিচয় ক্ষণেও ইয়াসিনের তীক্ষ্ণ দৃষ্টি সরেনি এক মুহূর্তের জন্য। জাদুয়া বিবাহিত শুনেও কোনো ভাবান্তর পরিলক্ষিত হলো না তার মাঝে। সে এক ধরনের অপরিমেয় পরিমাপ করা যায় না লালসায় আটকে আছে জাদুয়ার মাঝে। হঠাৎই জাদুয়ার নতুন মানুষের সম্মুখে দাঁড়াতে তার শ্রেষ্ঠ অস্বস্তির মাঝে নেত্রযুগল মিলিত হয় ইয়াসিনের লালসাপূর্ণ দৃষ্টিতে। ঠিক সেই মুহূর্তে জাদুয়ার সর্বাঙ্গ হিমশীতল ঠান্ডা জমাট বাঁধা হয়ে ওঠে, যেন সমস্ত প্রাণহীন বরফের স্তূপ হয়ে গেছে সে। আতঙ্কের প্রবল ঠান্ডা স্রোত তার শিরায় শিরায় ছড়িয়ে পড়ে, যেন ভয়ে নিজেই তাকে গ্রাস করতে শুরু করেছে। বিধাতা নারীকে এমন ভাবে তৈরি করেছেন যে কোনো পুরুষের দৃষ্টি দেখলেই নারী ক্ষমতার রাখে তার দৃষ্টি ভালো না মন্দ তা উপলব্ধি করার। প্রাপ্তবয়স্ক নারী কোনো পুরুষের স্পর্শ ব্যতীত তার চোখের দৃষ্টিতেই বলে দিতে পারে ওই দৃষ্টির মর্মার্থ। ঠিক যেমন ভাবে জাদু কিছুটা আন্দাজ করতে সক্ষম হয়েছে ইয়াসিনের চাহনির অর্থ। ফলশ্রুতিতে ভয়ে গুটিয়ে স্নেহার সাথে মিশে যায় সে। তখনই ইয়াসিন তার হাত বাড়িয়ে দেয় জাদুয়ার সহিত হ্যান্ডশেকের উদ্দেশ্যে। ইয়াসিনকে নিজ হাত বাড়াতে দেখে জাদুয়া ভয়ে স্নেহার হাত চেপে ধরতেই স্নেহা ইয়াসিনের উদ্দেশ্যে বিরক্তিকর অথচ শান্ত কণ্ঠে বলে ওঠে, ভাইয়া, আপনাদের ওখানে হয়তো মেয়েদের সাথে হ্যান্ডশেক করার নিয়ম আছে, কিন্তু আমাদের এখানে নেই। আর তাছাড়া দেখা যাবে জাদুয়া একবার আপনার হাত ধরলে সেটা আর আপনার হাত নাও থাকতে পারে। স্নেহার কথা ইয়াসিন ভ্রুকুটি করে প্রশ্ন করে। ইয়াসিনের করা প্রশ্নের প্রত্যুত্তরে স্নেহা কিছু বলতে যাওয়ার পূর্বে আয়েশা বেগম তাকে থামিয়ে দিয়ে বলে ওঠে, কিছু না বাবা, ও বলতে চাচ্ছে আমাদের এখানে ছেলেদের সাথে কোনো মেয়ে হাত মিলায় না, এটাই আর কি। আয়েশা বেগমের প্রত্যুত্তরে ইয়াসিন জাদুয়াকে তীক্ষ্ণ দৃষ্টিতে পরখ করে নামিয়ে নেয় নিজ হাত। তখনই জারামণি বলে ওঠে, ছি, সো আনকালচার, এইসব কারণেই দেশ এত পিছিয়ে। জারামণির কথার পৃষ্ঠে সাথী বলে ওঠে, আফা, আপনি ভুল করছেন। 4-এর আগে আনকাল হয় না, 3, 2, 1। বিদেশে থাইকা দেখি গুনতেও পারেন না। সাথীর কথায় স্নেহা এবার নিচের হাসি দমিয়ে রাখতে না পেরে উচ্চ শব্দে হেসে ওঠে। আয়েশা বেগমের চোখ রাঙানোতে দমে যায়। অন্যদিকে জারামণি ক্ষিপ্ত হয়ে বলে ওঠে, হাউ ডেয়ার ইউ, কাজের মেয়ে হয়ে কোন সাহসে আমার সাথে কথা বলতে আসছিস? এক চড়ে তোর সব দাঁত ফেলে দিব, রাবিশ। জারামণির করা অপমানের মুহূর্তেই সাথীর হাস্যরত মুখ ছেয়ে যায় আধারের কালিমা। জারামণির এহেন বাক্যে ক্ষিপ্ত হয়ে যায় সুলতানা ভিলার সকল মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে মারিয়াম বেগম কথা ঘুরিয়ে অতিথিদের নিয়ে যায় তাদের কক্ষ দেখাতে। তাদের প্রস্থানের মানে ক্ষিপ্ত নয়নে চেয়ে থেকে জাদুয়া ও স্নেহা চলে যায় সাথীকে সান্ত্বনা দিতে। তপ্ত প্রভাত বেলা গড়াতে থাকে। মধ্যাহ্নের প্রখর রোদ যেন আকাশে বাতাসে আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেয়। বেলা ক্রমশ ঢলে পড়ে অপরাহ্নে।
কবিতার অগ্নিময় তেজ হারিয়ে ক্লান্ত হয়ে মৃদু মেঘের আস্তরণে ঢাকা পড়ে। বিকেলের কোমল আভা ক্রমশ তমসায় ঢেকে যায়, যেন দিনকার ক্লান্তি মুছে ফেলে অবসন্ন হচ্ছে। পশ্চিম আকাশে সূর্য অস্ত যেতে যেতে চারপাশে অন্ধকারের ঝোল করিয়ে দেয়। সন্ধ্যা আসে, ধীরে ধীরে তমসার অন্ধকার চাদর মেলে ধরতে থাকে রাতের ঘূর্ণায়মান আবছা আবছা আবরণে। অবশেষে সব কোলাহল স্থিমিত, শান্ত হয়ে আগমন ঘটে রাতের। প্রভাত হতে রাতে গড়ানোর মধ্যকার সম্পূর্ণ সময় ধরে জাদুয়া ব্যস্ততায় কাটায়, ইয়াসিন হতে নিজেকে আড়াল করায়। রাতের আহারের সময় হতেই সকলে উপস্থিত হয় ডাইনিং টেবিলের সম্মুখে। জাদুয়া সেখানে উপস্থিত হতেই ইয়াসিন ঠিক জাদুয়ার নিকটে গিয়ে দাঁড়াতেই তার বাহু স্পর্শ জাদুয়ার হাতে লাগতে নিজেকে দূরে সরাতে ব্যস্ত হয়ে পড়ে সে। পরন্তু এতেও লাভ পরিলক্ষিত হলো না। জাদুয়া যত পিছাচ্ছে ইয়াসিনও তত তার নিকট যাচ্ছে। এমত অবস্থায় জাদুয়া সুলতানা খানের উদ্দেশ্যে বলে, নানুমণি আমার ক্ষুধা নেই, খাবো না আজ। জাদুয়ার কথায় সুলতানা খান চিন্তিত হয়ে বলে ওঠেন, কেন সোনা, কি হয়েছে? শরীর খারাপ লাগছে? সুলতানা খানের করা প্রশ্নে জাদুয়া না সম্মতি জানিয়ে প্রস্থান করে সেখান হতে। জাদুয়ার প্রস্থানের পানে এক ধ্যানে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে থেকে মুখে কুটিল হাসি ফুটিয়ে তোলেই আছেন। নিজ কক্ষে গিয়ে আনমনা হয়ে বই খুলে বিছানায় বসে পড়ে জাদুয়া। বই তার সম্মুখে থাকলেও ধ্যান তার অন্য প্রান্তে। জাদুয়ার ইয়াসিনের চাহনি নিজ শরীরে কেমন প্রবাহমান বিষের ন্যায় মনে হচ্ছে। কোনো ক্রমে ওই চাহনি সহ্য হচ্ছে না তার। কি করবে সে এখন? শুনেছে দীর্ঘ সময়ের জন্যই আগমন ঘটেছে ওই অতিথি নামক অসহ্য ব্যক্তির। একই বাড়িতে থেকে ঠিক কতক্ষণ সে নিজেকে আড়াল করে রাখতে পারবে ওই বিষাক্ত চাহনি হতে? জাদুয়ার চিন্তার মাঝে কক্ষে আগমন ঘটে হাসিলের। এতেও কোনো হেলদোল পরিলক্ষিত হলো না তার মাঝে। জাদুয়াকে নিশ্চল দেখে ভ্রুকুটি করে খানিকক্ষণ দৃষ্টি তাক করে রাখে হাসিল জাদুয়ার পানে। আজ কেমন অন্যরকম লাগছে মেয়েটিকে। নিজ হৃদয়ের মাঝখানে ভাঁজ রেখে হাসিল গলা খাকারে দিয়ে উঠতেই সম্বিত ফিরে পায় সে। হাসিলকে দেখে নিজেকে ধাতস্থ করে পড়ে ওঠে, আপনি আজ এত তাড়াতাড়ি? জাদুয়ার করা প্রশ্নে হাসিল কোনো প্রত্যুত্তর না করে বলে ওঠে, কি সমস্যা? এরকম লাগছে কেন তোমাকে? হাসিলের করা প্রশ্নে জাদুয়া ভাবনার জগতে বিচরণ করে, ভাবতে থাকে, আমার কি ওই লোকটার করা অদ্ভুত আচরণের কথা ওনাকে বলা উচিত? এই কথা ভাবার পরক্ষণেই জাদুয়ার মনে পড়ে যায় সাজিদের হাত ভাঙার ঘটনা। জাদুয়ার চিন্তার মাঝে হাসিল ধমক দিয়ে বলে ওঠে, এই যে ভাবনার জগতের শেহজাদি, একটু নিজের রাজ্য হতে বেরিয়ে আসুন। না আসতে পারলে বলুন, আমি টেনে হিঁচড়ে বের করি। হাসিলের দেয়া ধমকে জাদুয়া নিজ ভাবনার ইতি টেনে কথা ঘোরানোর জন্য নিজ হাতে বই নিয়ে বলে ওঠে, দেখুন না, কয়েকদিন পরেই পরীক্ষা, অথচ রসায়নের এই অধ্যায়গুলো আমার মাথায় ঢুকছে না, তাই খুব চিন্তা হচ্ছে পরীক্ষা নিয়ে। জাদুয়ার করা প্রত্যুত্তর হাসিলের নিকট কেমন অদ্ভুত লাগলো। কারণ খানিকক্ষণ পূর্বে জাদুয়ার মুখের যে ভঙ্গি ছিল তা এই কারণটার সাথে ঠিক মানানসই মনে হচ্ছে না হাসিলের। পরক্ষণেই হাসিল কিছু একটা ভেবে তীক্ষ্ণ কণ্ঠে বলে ওঠে, শুধুমাত্র এই কারণে এতক্ষণ চিন্তার জগতে বিচরণ করছিলে? হাসিলের তীক্ষ্ণভাবে করা প্রশ্নে জাদুয়া তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে এসে জানায়। হাসিল খানিকক্ষণ মৌন থেকে বলে ওঠে, ওকে ফাইন, আমি ফ্রেশ হয়ে এসে তোমাকে বুঝিয়ে দিচ্ছি অধ্যায়গুলো। কেমিস্ট্রিতে যত প্রবলেম আছে তা বের করো। হাসিলের কথায় জাদুয়া থতমত খেয়েছে। সে সত্যি রসায়নে অনেক দুর্বল, কিন্তু তারপরেও সে হাসিলের কাছে পড়তে ইচ্ছুক নয়। কারণ মূলত হাসিলের রকচটা স্বভাবটা। দেখা যাবে জাদুয়া বুঝতে না পারলে দিবে এক চর বসিয়ে, কিন্তু না করার সাহস যে তার নেই। দেখা যাবে না করার ফলেও সে একই চরে এসে জুটবে তার কপালে। তাই আর বেশি না ঘেটে সম্মতি জানায় হাসিলের প্রস্তাবে। হাসিল ফ্রেশ হতে চলে যেতে জাদুয়া তার যাবতীয় সকল সমস্যা বের করে বসতেই খানিকক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে হাসিলের আগমন ঘটে জাদুয়ার সম্মুখে। জাদুয়ার বের করা সমস্যাগুলোর মধ্যে একটি বিষয়বস্তু সিলেক্ট করে হাসিল মনোনিবেশ করে জাদুয়াকে বোঝানোর উদ্দেশ্যে। অনেকক্ষণ যাবৎ একটি বিষয় বোঝানো সত্ত্বেও যখন জাদুয়া বুঝতে সক্ষম হচ্ছিল না, তখনই হাসিল শটান হয়ে দাঁড়িয়ে চলে যায় ব্যালকনিতে। সেখানে গিয়ে কল করে সাব্বিরের উদ্দেশ্যে। কল রিসিভ হতেই হাসিল দাঁতে দাঁত চেপে সাব্বিরকে কিছু বলার সুযোগ না দিয়ে বলে ওঠে, সাব্বির, রাগ নিয়ন্ত্রণ করার উপায় বল, আর তা না হলে আজ আমার রিভলভারের বুলেট উঠবে কারো মাথায়।
হাসিলের এহেন ধুমকি স্বরূপ বাক্য শুনে সাব্বির হাসিলকে বলে ওঠে। ভাই একটু শান্ত হ, হঠাৎ তো রাগ হওয়ার কারণ কি সেটা তো বল। সাব্বিরের প্রশ্নে হাসিল ক্ষিপ্ত স্বরে চোখগুলো মুষ্টিবদ্ধ করে বলে ওঠে। মানুষ এত গাধা কি করে হয়? তুই জানিস গত 1 ঘন্টা যাবত আমি জাদুয়াকে একটা বিষয় বোঝানোর জন্য চেষ্টা করছি, কিন্তু সে কিছুই বুঝতে পারছে না। বিলিভ মি, ওর জায়গায় তুই থাকলে এতক্ষণে শ্যুট করে দিতাম। হাসিলের বলা বাক্যে সাব্বির শুকনো কাশি দিয়ে নিজেকে ধাতস্থ করে বলে। আচ্ছা শান্ত হ, মনে কর তোর সামনে একটা বাচ্চা মেয়ে আছে যে কেবল জন্ম নিয়ে ধীরে ধীরে কথা বলা শিখছে। জাদুয়াকে একটা শিশু ভেবে কথা বলা শেখানোর ন্যায় বোঝানোর চেষ্টা কর। সাব্বিরের বলা ধ্বনিতে হাসিল সোজা সাপটা প্রত্যুত্তর করে। ওকে শিশু ভাবা আমার পক্ষে সম্ভব না। কেন? আরে যাকে দেখলে প্রতিনিয়ত মাথায় উল্টাপাল্টা চিন্তা ঘুরপাক খায়, তাকে কি করে শিশু ভাববো? হাসিলের প্রত্যুত্তরে সাব্বির ভেবা চাকা খেয়ে বলে ওঠে। তাহলে একটা কাজ কর, ঘর থেকে তোর রিভলভারটা দূরে কোথাও ফেলে দে। কেন? আরে এতে আর কিছু না হলেও একটা লাভ হবে। যেমন তোর প্রচুর রাগ যখন ওঠে তুই তো তখন তোর রিভলভার খুঁজিস, তাই না? তাই জাদুয়ার উপর যখন অতিরিক্ত রাগ উঠবে তখন তুই রিভলভার খুঁজলেও যখন পাবি না তখন বড় কোনো অঘটনও ঘটবে না। বড় জোর তুই জাদুয়াকে কয়েকটা থাপ্পড় দিয়ে নাক ফাটিয়ে শান্ত হয়ে যাবি।